হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার আমার ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই তোমাদেরকে। আজকে আমরা ক্লাস 5-এর একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লেসন নাম্বার 1, দি মহাত্মা গান্ধীর ব্যাপারে আমরা আজকে জানবো এবং এর ডিপ অ্যানালাইসিস করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। এই লেসনটিকে আমি মোট 3টে ক্যাটাগরিতে ডিভাইড করেছি। নাম্বার 1, ওটা হচ্ছে আমরা ফার্স্টে মহাত্মা গান্ধীর ব্যাপারে জানবো। ঠিক আছে, প্রথমে আমরা মহাত্মা গান্ধীর ব্যাপারে জানবো, তার মানে বায়োগ্রাফি ব্যাপারে। ঠিক আছে, তারপরে আমি ওর 2 নম্বর হচ্ছে শর্ট সামারি অ্যানালাইসিস করব। ঠিক আছে, এবং পার্ট 2-তে এর পরের যে ভিডিওটা আসবে ওতে আমি লাইন বাই লাইন টেক্সট বুক আমরা পড়বো এবং সাথে অ্যাক্টিভিটিগুলোও করার চেষ্টা করব। ঠিক আছে, আর এই ভিডিওতে যদি তোমাদের এই লেসনের উপরে কোনো কিছু অসুবিধা হয় বুঝতে, তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাও। ঠিক আছে, তো এখানে মেনলি ফার্স্টে আমি মহাত্মা গান্ধীর ব্যাপারেই বলছি। ঠিক আছে, উনি হচ্ছেন ভারতের একজন জাতীয়তাবাদ এবং অন্যতম একজন বলতে গেলে মহাপুরুষের মধ্যেই পড়ে, এবং আমরা ওনাকে একজন জাতির জনক হিসেবেই দেখি। ওনার জন্ম হচ্ছে 2রা অক্টোবর হয়েছিল একটা গুজরাটের মানে সম্ভ্রান্ত বণিক পরিবারে ওনার জন্মগ্রহণ হয়েছিল। ঠিক আছে, ছোটোবেলা থেকেই তিনি একটু লাজুক প্রকৃতির ছিলেন, সহজ সরল জীবনযাপন করতেই কিন্তু খুব ভালোবাসতেন, এবং আমরা পরবর্তী সময়েও দেখেছি ওনার জীবনযাত্রায় কিন্তু খুব একটা বিলাসিতাপূর্ণ মনোভাব ছিল না। উনি সবসময় একটা সহজ সরল জীবনযাপনই করতেন, এবং মানে আমরা পরনে ওনার ধুতি দেখেছি, খালি গায়েও ওনাকে দেখেছি। ঠিক আছে, তো এখানে ওনার কিছু কিছু জিনিসটা এই লেসনে কিন্তু আমরা ডিসকাস করব। ঠিক আছে, এবং ওনার যে মানে ভারতের যে একটা আদর্শবাদ বা ভারতের যে গণতন্ত্র নিয়ে যে ওনার চিন্তাভাবনা, এটা কিন্তু অনেক উচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল। ঠিক আছে, এবং গান্ধীজি শুধুমাত্র সেখানেই সীমিত ছিলেন না, পাশাপাশি তিনি কিন্তু অনেক আন্দোলনের সঙ্গে কিন্তু জড়িত ছিলেন, যেরকম ভারত ছাড়ো আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, লবণভঙ্গ আন্দোলন। ঠিক আছে, যেটা দান্ডি নামক একটা জায়গা থেকে শুরু করেছিলেন। ঠিক আছে, তো সেই হিসেবে উনি কিন্তু আমাদের ভারতের একটা আলাদা চিন্তাভাবনার শিখরে পৌঁছেছিলেন। তো ওনার মানে ধীরে ধীরে ওনার যে অগ্রগতি, ওটা কিন্তু ভারতের একটা অন্যতম উন্নতির কেন্দ্রে পৌঁছে গিয়েছিল। ঠিক আছে, এবার আসছি ওনার যে মৃত্যু বা ওনার যে শেষ সময়কালটা কেমন ছিল। তো উনি হচ্ছেন 1948 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি। ঠিক আছে, প্রার্থনা সভায় যাওয়ার সময়, মানে সেটা সময়কাল হবে 5টা 20 নাগাদ। ঠিক আছে, তো উনি যাচ্ছেন, সেই হিসেবে পিছন থেকে কেউ একজন আসেন। ঠিক আছে, মানে ওনারই একজন শত্রু বলতে গেলেই চলে। তো ওনার কাপড়ের মধ্যেই কিন্তু পিস্তল লোকানো ছিল, এবং ওনার গান্ধীজির সাইডে কিন্তু 2জন সঙ্গী ছিল, সঙ্গিনী ওনার হাত ধরেই হাঁটছিল। হঠাৎ করে গুলিবিদ্ধ হয়ে তিনি 74 বছর বয়সে নিজের প্রাণটা ত্যাগ করেন। কিন্তু আজও কিন্তু গান্ধীজির জন্য আমাদের মনে কিন্তু আক্রান্ত একটা ভালোবাসা এবং স্নেহ, শ্রদ্ধা, সম্মান যেটা আছে, সেটা কিন্তু রয়েই যাবে ভারতবর্ষের এই মহাপুরুষের কাছে। ঠিক আছে, যাই হোক, এটা আমি শর্ট সামারি একটা ব্যাখ্যা করে দিলাম তোমাদের সামনে। সেকেন্ড টপিকের ওপরে আমরা আসছি, ওটা হচ্ছে শর্ট সামারি। ঠিক আছে, আমি বাংলায় কিন্তু ডিসকাস করছি, সম্পূর্ণ বাংলাটা। আমি এরপরে কিন্তু টেক্সট বই লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। ঠিক আছে, আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, কারণ একবার এই ভিডিও দেখার পরে একবার টেক্সট বই পড়ে নিলে তোমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করে যাক। তো আমি ফার্স্ট এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে একটা ছোট্ট বালক ক্যারেক্টার ব্যাপারে আমি যদি বলতে যাই, মোট হচ্ছে এখানে পার্ট 1-এ মোট 2টো ক্যারেক্টার, মেন ক্যারেক্টার আছে। এক হচ্ছে দ্য লিটল বয় আছে, একটা ছোট্ট শিশু আছে, আর দ্য মহাত্মা গান্ধীর সঙ্গে এদের একটা কথোপকথন চলছে। ওই কথোপকথনের মাধ্যমে কিন্তু প্যাসেজটা শুরু হচ্ছে। প্রথমে সেই ছোট্ট বালকটা অনেক অনেক ভিড়ের মধ্যে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে পেরেছে, এবং ওর ইচ্ছা কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করার। তো একবার সে দেখা করতে পেরেছে, কিন্তু ও দেখে অবাক মহাত্মা গান্ধীকে, কারণ হচ্ছে মহাত্মা গান্ধীর গায়ে কোনো জামা ছিল না। তখন মানে ছেলেটা খুব অ্যামেজড হয়ে গেছে, মানে হতবাক হয়ে গেছে, অবাক হয়ে গেছে যে একটা বিশাল মহাপুরুষ, মানে গ্রেট ম্যান উইদাউট শার্ট। ঠিক আছে, তো কীভাবে বলছে যে একটা মহাপুরুষ বা মানে একজন মহান ব্যক্তি কাপড় ছাড়া কীভাবে থাকতে পারেন। ঠিক আছে, ওটা দেখে কিন্তু
অবাক হয়ে গেছেন। তখন উনি কিন্তু কোশ্চেন করছেন মহাত্মা গান্ধীকে যে তুমি কেন তোমার মানে তুমি জামা পরো না, ঠিক আছে? তখন কিন্তু মহাত্মা গান্ধী খুব পোলাইটলিভাবে তাকে উত্তর দিলেন, ঠিক আছে, যে ঠিক আছে আমার কাছে খুবই দুর্বল, আমি খুবই গরিব, আমার কাছে টাকা নেই, তো সেই জন্য আমি জামা কিনতে পারি না। এটা কিন্তু মহাত্মা গান্ধী তাকে উত্তর দিলেন। কিন্তু তারপরে আমরা দেখছি যে ছেলেটাও কিন্তু আবার প্রশ্ন করছে, বলছে ঠিক আছে আমি কিন্তু আমি জানি যে আমার মা আমার জন্য অনেক কাপড় সেলাই করে দেন, তো আমার মা আমার মাকে আমি বলবো যে তোমার জন্য কাপড় কিনে দিতে, মানে বানিয়ে দিতে। তো তখন বলছে মহাত্মা গান্ধী, একটু মজার ছিল, তোমার মা কাপড় কিনে মানে কাপড় তৈরি করেন, তো ঠিক আছে আমি বুঝলাম। তো কিছু মুভমেন্ট উনি থেমে বললেন, ঠিক আছে তোমার মা কতগুলো কাপড় তৈরি করতে পারবেন? তখন ছোট্ট শিশুটি বলল যে আপনার যতগুলো লাগবে আপনি শুধু আমাকে বলবেন, আমার মাকে আমি বলে ততগুলি কাপড় তৈরি করে দিব, ঠিক আছে? তখন বলছে ঠিক আছে আমার 14 কোটি, তখন একটু ভেবে বলো 14 কোটি প্রায় জামা কাপড় লাগবে। বলছো কেন, এত কী হবে? তখন বলে আমি একাই কিন্তু কাপড় পরবো না, আমার সমগ্র ভারতবাসী, মানে পুরো বিশ্বর কথা এখানে উল্লেখ করেছেন। এতটা উদার মনের প্রকৃতির ছিলেন মহাত্মা গান্ধী যে নিজের মানে শুধুমাত্র উনি কাপড়টা এই কারণেই পরতেন না যে আর বাদ বাকি যে ভারতবাসীর লোকজন থাকবে ওরা কিন্তু কাপড় ছাড়াই, মানে উইদাউট শার্ট ছাড়াই কিন্তু থাকতেন। তো কীভাবে উনি কাপড় নিজে পরে অন্যদের করবেন? তো এই উদার মনোভাবটা দেখে ছেলেটার কিন্তু খুবই ভালো লেগেছে, মনের দিক থেকে তিনি ভেবেছেন যে সমগ্র ভারতবাসীর কথা ভেবেছেন, ঠিক আছে? তো এখানে পার্ট 1টা শেষ হয়ে যায়। এরপরে আমরা দেখব যে অ্যাক্টিভিটিগুলো আছে ওইগুলো ডিসকাস করব পরের ক্লাসে। তো আমি কয়েকটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দিব এর উপরে, তোমরা চেষ্টা করবে পরের ক্লাসে আমি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দেবেন সেগুলো একটু করার চেষ্টা করবে, ঠিক আছে? তো আজকে এইটুকুই বলে রাখলাম পার্ট 1-এর বেসিক নলেজগুলো বলে দিলাম তোমাদের। পার্ট 2-এ আমি ডিপ অ্যানালাইসিস করবো লাইন বাই লাইন, ঠিক আছে? তো ততক্ষণ যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, ঠিক আছে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? যাই হোক তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।